প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। আজকে আমরা বিষয় ঠিক করেছি ছাত্র আন্দোলন দেশে দেশে। আপনারা জানেন 140টি বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রে, সেখানে ছাত্রছাত্রীদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন এমন পর্যায়ে গেছে যা সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো কেন, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপের বিভিন্ন দেশ, কানাডা, অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্যাম্পাসে এই ছাত্র আন্দোলন এমনভাবে ছড়িয়েছে যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে এই আলোচনার জন্য যাদেরকে অতিথি হিসেবে পেয়েছি, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি সিপিবি, জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং জনাব অসীম কুমার উকিল, সংস্কৃতি সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। এই আন্দোলন আমি আজকের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাই। যেই বিক্ষোভ চলছে তা ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা সহ বিশ্বের আরও অনেকগুলো দেশের বিশ্ববিদ্যালয়ে। যেইভাবে এই আন্দোলন দমন করা হচ্ছে, আমরা শুরুতে ছোট একটা রিপোর্ট দেখতে পারি, তারপরে আসি আলোচনায়। পুলিশের এই বহর দেখে মনে হতে পারে মোস্ট ওয়ান্টেড অপরাধীদের ধরতে এমন তৎপরতা তাদের। অরেগন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দমানোর চিত্র এটি, যা গোটা যুক্তরাষ্ট্রে এখন চলছে। তবে ইসরায়েলপন্থীদের হামলার পুলিশি বাধা উপেক্ষা করে 140টির বেশি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলোতে সমাপনী অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এতে সহিংসতার আশঙ্কায় আয়োজন স্থগিত করেছে অনেক বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীদের এমন সংহতিতে আপ্লুত গাজার শিক্ষার্থীরা। তাদের প্রতিবাদের ভাষায় নতুন করে আশার আলো দেখছেন উপত্যকার মানুষ। আমেরিকায় যে আন্দোলন হচ্ছে তা আমাদের সাহস যোগাচ্ছে। ভিনদেশী শিক্ষার্থীরা আমাদের একা ছেড়ে যায়নি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখন আর অসহায় বোধ হচ্ছে না। এত নিপীড়নের শিকার হয়েও মার্কিন শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেখানে অনেকেই নীরব ভূমিকা পালন করছে। আশা আছে আমাদের জয় হবে। এদিকে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিবও। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় শনিবার রাত থেকে জড়ো হতে শুরু করেন হাজারো ইসরায়েলি। বিক্ষোভে হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার দাবি জানান তারা। যুদ্ধবিরতি আর জিম্মি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপকেও আমলে নিচ্ছে না ইসরায়েল। মিশরের রাজধানী কায়রোতে শনিবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও মেলেনি ফলাফল। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস রাজি হলে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে রাজি নয় বলে জানিয়েছে ইসরায়েল। এই আন্দোলন এমন সময় হচ্ছে যখন হামাসের সাথে এক ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে শিক্ষার্থীরা, এবং ইসরায়েলের পদক্ষেপ হচ্ছে যে রাফাতে এই অবস্থার মধ্যে তারা আগ্রাসন চালাবে, অব্যাহত রাখবে। এই আন্দোলন, শিক্ষার্থীদের এই আন্দোলন, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে শুনতে চাই, শিক্ষার্থীদের এই আন্দোলন দেখে আপনার কিছু মনে পড়ে? ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেকগুলো দেশ, অস্ট্রেলিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্ররা এই গাজা ইস্যু নিয়ে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যেইভাবে সংগ্রাম শুরু করেছে, আমি তাদের সংগ্রামে অভিনন্দন জানাই। এবং এই আন্দোলন আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে 60-এর দশকে আমরা যখন ছাত্র আন্দোলনের সূচনা পর্বে অ্যাক্টিভিজমে ছিলাম, তখন যেই ঘটনাবলীর বিবর্তন আমরা দেখেছি, তখন ছিল ইস্যু ভিয়েতনাম। এবং ভিয়েতনামের ইস্যুকে কেন্দ্র করে বিশাল ছাত্র আন্দোলন, এবং সেই আন্দোলন অগ্রসর হতে হতে একটা পর্যায়ে, যদি আমার ভুল না হয়, ইয়েল ইউনিভার্সিটিতে গুলিবর্ষণে একজন ছাত্রের মৃত্যু, এবং সেটা দাবানলের মতো সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়লো। আর ইউরোপে তো কথাই নেই, ফ্রান্স এবং এর চেয়েও সহিংস ছিল সেই সময়টা। অবশ্যই অনেক উত্তাল ছিল। এবং ফ্রান্সে তো অনেকে ধারণা করলো যে ছাত্ররা এখন ক্ষমতা দখল করে নেবে, এবং সেই সময় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ছাত্র আন্দোলন, তারেক আলী একজন খুব বিখ্যাত পাকিস্তানি ছাত্র, ওইখানে লেখাপড়া করতো, সে ওয়ান অফ দ্য লিডার্স,
আরও যে মিলিটেন্ট ফাইটার্স ছিল, দখল পেয়ে গেছিল। হ্যাঁ, তো এই তাদের সঙ্গে একটা আইডিওলজিক্যাল দ্বন্দ্ব তৈরি হলো যে এই যুগে বিপ্লবের নেতৃত্ব শ্রমিক শ্রেণীর হাত দিয়ে হবে না, এটা ছাত্রদের হাত দিয়ে হবে। ওর জন্য শ্রমিক শ্রেণীকে ইনভলভ করার যে প্রয়োজনীয়তা সেটা আর তারা করে নাই, ছাত্ররা এককভাবে এটা করেছিল। যাই হোক, সেটা হলো অন্য প্রসঙ্গ। আমি বলছি যে এখন যেটা হচ্ছে সেটা তো হলো খুবই একটা মানবিক ইস্যু, খুবই একটা ডেমোক্রেটিক ইস্যু, এবং জাতীয় মুক্তি আন্দোলনের ধারায় দুনিয়া এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেই পরিপ্রেক্ষিতে এটাকে বিচার করতে হবে। দেখেন, অনেকে বলে অক্টোবরের যে ঘটনাবলীর সূচনা এবং সেখানে হামাসের আক্রমণে যে ইসরায়েলিরা নিহত হলো সেইখানে এই ঘটনার সূত্রপাত। আসলে এটা সত্য নয়। এই ঘটনার সূত্রপাত আরও বহু আগে, যখন নাকি প্যালেস্টাইনের জমি দখল করে অন্যায়ভাবে সেই দখল খালি প্রতিষ্ঠা করেই ছেড়েছে তাই না, নতুন নতুন সেটেলমেন্ট স্থাপন করে জাতিসংঘের সিদ্ধান্ত ভায়োলেট করে তারা করছে। এবং আপনি ওই দিনের আগের 6 মাসের হিসাব নেন, কতজন প্যালেস্তানিকে ইসরায়েলিরা গুলি করে হত্যা করেছে এবং গ্রেপ্তার করেছে। এটা চরম নির্যাতন। ইসরায়েলিরা যে যুক্তি দেয় যে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এইগুলো করতে হচ্ছে, গাজার উপরে যে তারা বর্বর হামলা চালিয়েছে এবং ইতিমধ্যে 30,000-এর বেশি তারা নিহত হয়েছে, তার ভেতরে অর্ধেকেরও বেশি হলো শিশু এবং নারী, এবং তারা হলো সাধারণ নাগরিক। তারা বলে যে আমাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার জন্য এটা করতে হচ্ছে। একজন দখলকারী শক্তি তার দখল বজায় রাখার জন্য যদি তার নিরাপত্তার অজুহাত নিয়ে এখানে গণহত্যা চালায়, জেনোসাইড চালায়, তাহলে সেটা হাস্যস্কর ব্যাপার হয়ে যায়। এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইতিমধ্যে সমস্ত সাক্ষী প্রমাণ নিয়ে তারা যে জাজমেন্ট দিয়েছে সেইখানে তারা ইনডাইরেক্টলি বললেও পরিষ্কার করে বলেছে যে জেনোসাইড বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটির ভেতরে ইসরায়েলকে যেতে দেওয়া যাবে না। হয়তো মানুষ ওয়েট করছে যে এই জায়গাটা হবে। আমি এটা বলতে চাই। এবং খালি ভিয়েতনামের ঘটনা বলি না, এরপরে আমেরিকার ছাত্র সমাজ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ছাত্র সমাজ, ওই অর্থে বললে আমি বলবো সারা দুনিয়ার ছাত্র সমাজ দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থিড রেজিমের বিরুদ্ধে, এবং এখন যেটা তারা দাবি করছে ইসরায়েলের সঙ্গে আমাদের ইউনিভার্সিটি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সব রকম অর্থনৈতিক লেনদেন এবং অর্থনৈতিক সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে, কেননা ইসরায়েলকে আমরা কোনোভাবেই আর্থিকভাবে সহায়তা করতে পারি না। তখনও কিন্তু এই দাবিটা ছিল, অ্যাপার্থেড রেজিম সাউথ আফ্রিকার যেটা ছিল, আমরা এটা করতে দেব না। তারপরে যখন সেখানে ব্ল্যাক রাইটস, কালো মানুষের অধিকার, এবং সেইখানে যে বৈষম্য, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আমেরিকান সোসাইটির ভেতরে যেটা চলছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো কালো ছাত্র ঢুকতে দেওয়া হতো না, এবং এইটাকে কেন্দ্র করে আরেকটা বড় আন্দোলন, এবং সেটা মার্টিন লুথার কিং এটাকে একটা জাতীয় আন্দোলনে পরিণত করতে সক্ষম হয়েছিল। এই ঘটনাবলী কিন্তু পরের অংশ মান্না ভাইয়ের কাছ থেকে শুনে যে আপনার কি মনে হচ্ছে এই আন্দোলনও এরকম একটা কিছুর দিকে যাচ্ছে? কোন দিকে? মানে এই যে জাতীয় একটা ইস্যুতে পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্র যেই দেশ, সেই দেশটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই দেশটাকে ক্রমাগত অস্ত্র দিয়ে যাচ্ছে, তাদেরকে নামমাত্র কিছু একটা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাও তারা মানে নেয়। হাস্যকর মনে হয়েছে সেই দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন দেশের পলিসির বিপক্ষে গিয়ে তারা যখন এরকম আন্দোলনের নামে, সেই আন্দোলনটা কি আরও বৃহত্তর আকার ধারণ করতে যাচ্ছে? সেলিম ভাই যেটি বলছিলেন, এইটা ধরেন এখনই এরকম করে বলা আমার মনে হয় যে মানে বললেই যে সেটা কতখানি কার্যকর হবে সেটা বলতে পারবো না। কারণ ভিয়েতনামের বিরুদ্ধে, মানে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তারা যেরকম করে লড়াই করেছিলেন সেটাও খুব সিগনিফিক্যান্ট ছিল। আলটিমেটলি অবশ্য ভিয়েতনামে আমেরিকানদের পরাজয় হয়েছে, ভিয়েতনামিজরা জিতেছে, বা নিপীড়িত মানুষ, মানে জাতীয়তাবাদী মানুষ, এরা জিতেছে। কিন্তু সেই জেতাটা ওই ছাত্র আন্দোলনের কারণে জিতেছে তা তো না, সেটা হচ্ছে ভিয়েতনামের জনগণের লড়াইয়ের পরিপ্রেক্ষিতে। ওইখানে আপনি এরকম করে কনক্লুড করতে পারবেন না যে ওই ছাত্র আন্দোলনের কারণে এটা জিতেছে। কিন্তু এইটা খুবই লক্ষণীয় বিষয় যে মানে ধরেন এরকম করে যদি বলি, আমি জানি না আমার দর্শকরা আমাকে কীভাবে নেবেন, বা আমি বহুদিন ছাত্র আন্দোলন করেছি, ডাকসুর ভিপি ছিলাম, সেলিম ভাইও ছিলেন,
আমরা ছাত্র আন্দোলনের প্রোডাক্ট টাইপের, কিন্তু ওইটা যদি দেখেন তাহলে এত বড় একটা মানে একটা গণহত্যা চলছে, তার বিরুদ্ধে ফার্স্ট কলম্বিয়া ইউনিভার্সিটিকে যদি ধরি, তারপর সেটাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী যে আন্দোলনটা ছড়িয়ে গেল ছাত্রদের আন্দোলন, এটা সত্যি অবিস্মরণীয়। এক কথা আমি বলবো, এত বড় আন্দোলন সেই সময় এরকম করে হয়নি। আচ্ছা, এবং এর সাথে আন্না ভাই আমি একটু যুক্ত করতে চাই, বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের ফসল বলা হয়। বাংলাদেশের 52, বাংলাদেশের 69, বাংলাদেশের 71, বাংলাদেশের এই যে এরশাদ বিরোধী আন্দোলন, সব কিছুর পেছনে ছাত্র আন্দোলন। সেই জায়গার সেই সময়ের সোনালি একটা সময় আপনাদেরও উত্থান, আপনাদেরকেও আমরা চিনেছি সেই জায়গা থেকে। সেই বিষয়টাকে একটু রিলেট করবেন, সেই ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে এখন উধাও প্রায়, মানে ওইটাই আমি এখন ছাত্ররা রাজনীতি বিমুখ। জি, পরবর্তী পর্যায়ে আমি ওটাই বলতে চাইছিলাম যে আমরা তো ওই ছাত্র আন্দোলনের প্রোডাক্ট। খেয়াল করে দেখবেন, আমরা মানে কি, আপনি একেবারে সেই মাহফুজ আপা থেকে ধরেন বা তারও আগে থেকে ধরেন, এখন পর্যন্ত যারা আছে জাতীয় রাজনীতি, তাদের অনেকেই, আমরা তিনজনই এখানে যে অসীম কুমার উকিল বসে আছে, আমি যে ডাকসুর ভিপি ছিলাম তার উনি মেম্বার ছিলেন, উনি এখন আওয়ামী লীগের যে জাতীয় পর্যায়ের নেতা। এই ছাত্র আন্দোলনের যে অবদানগুলো ছিল, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, 90-এর দশকের শুরু থেকে এই পর্যন্ত ওই আন্দোলন আপনি দেখছেন না। মানে ওই আন্দোলনে যেন আর একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, আমি 90-এর পরে যে অধঃপতনটা শুরু হয়েছে, তার জন্য 90-এ যারা ক্ষমতা আসলো তাদেরকে দায়ী করব। আমরা সবাই জানি তখন কি কি ঘটনা ঘটেছে, গোলাগুলি হয়েছে, ছাত্ররা মারা গেছে, সেটা মানে একটা যুদ্ধক্ষেত্রের মতো। এই কি বলে, আর্টস ফ্যাকাল্টির ওই পাশে গিয়ে একটা গ্রুপ, রোকেয়ারের এই পাশে গোলাগুলি হচ্ছে, তার মধ্যে গাড়ি এবার কে মারা গেল, তারপরে লাশ পাওয়া গেল আপনার জসিমউদ্দিন হলের মধ্যে, পানির ট্যাঙ্কির মধ্যে। এবং এগুলোর ব্যাপারে যাদের অ্যাটিটিউড হওয়া দরকার, সেগুলো কন্টেইন করা, নিবৃত্ত করা, এগুলো একটা পথে নিয়ে আসা, সেইটা কিন্তু হলো না। তারাও একরকম প্রশ্রয় দিল। ধীরে ধীরে এটা এরকম দাঁড়ালো, যারাই ক্ষমতা যাবেন, ওই যে কথা আছে উইনার টেকস অল, সব নিয়ে নিলেন। মানে হলের সিট থেকে শুরু করে সমস্ত কিছু ক্যাম্পাসের ব্যাপারে। এখন তো ধরেন ঢাকা ইউনিভার্সিটি বলেন, যে কোনো ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভিসির কোনো কর্তৃত্ব নাই, হলের প্রভোস্টের কোনো কর্তৃত্ব নাই, প্রক্টর একটা দারোয়ানের মতো ঘুরে বেড়ায়, মানে কারো কোনো বিষয় নেই। এবং ছাত্ররা, বিশেষ করে ক্ষমতাসীন যারাই যখন আছেন, যা ইচ্ছা তাই করে বেড়াতে পারছেন। ফল হয়েছে যে 90-এর দশক থেকে শুরু করে এই পর্যন্ত প্রথম হচ্ছে কোনো পজিটিভ ছাত্র আন্দোলন গড়েই ওঠে নাই, কিন্তু বিশাল বিশাল কিছু আন্দোলন হয়েছে। তার মধ্যে 3টা আন্দোলনকে একদম আপনি সুনির্দিষ্টভাবে ছাত্র আন্দোলনে চিহ্নিত করতে পারবেন। সেটা হলো কোটার আন্দোলন, ভ্যাটের আন্দোলন, মানে ভ্যাট তুলে দিতে হবে সেই আন্দোলন, আর হচ্ছে নিরাপদ সড়কের আন্দোলন। আপনি যদি গণজাগরণ মঞ্চের ব্যাপারটা দেখেন, সেটাও একটা বিশাল অভ্যুত্থান এবং তার মধ্যে ছাত্রদের অনেক বড় ভূমিকা ছিল। কিন্তু এই 4টা আন্দোলনে, 3টা আন্দোলনে সুস্পষ্টভাবে তারা যে কোনো রাজনৈতিক নেতৃত্বের সংমিশ্রণ উপেক্ষা করেছেন, অস্বীকার করেছেন। কেউ গেছেন যখন মানা করেছেন। এমনকি এরকম হয়েছে যে যদি কোনো দল সমর্থন দিয়ে একটা বিবৃতি দিয়েছে, পাল্টা বিবৃতি দিয়েছে, না আমরা এই সমস্ত সমর্থন দরকার মনে করি না, আমরা রাজনীতি করছি না। তার মানে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেটা এত সুন্দরভাবে সম্পন্ন হয়ে গেছে যে এখন এই ছাত্ররা ঘুরে দাঁড়ানো দরকার মনে করে না। ওরা যদি ধরেন এখন বিরোধী দলের রাজনীতি করে, তারা হলে সিট থাকতে পারবে না। গেস্ট রুমের কাহিনী তো কয়েকদিন আগেও একটা বেরোলো। এই অসাধারণ অপরিসীম নির্যাতনের প্রেক্ষিতে ছাত্ররা মনে করছে কিছুই যখন হচ্ছে না, আমি আমার নিজেরটা খুঁজি। আমরা এখন এই প্রজন্মকে দোষ দিচ্ছি যে এরা খুবই স্বার্থান্বেষী, ওরা খুবই স্বার্থপর, নিজের বাইরে অন্য কিছু বোঝে না। কিন্তু বিষয়টা হচ্ছে, নিজের বাইরে অন্যদিকে তাকাবার তো তার অবস্থা নেই, তাকাতে গেলেই তার চোখ অন্ধ করে ফেলা হবে, এই রকম একটা ব্যবস্থা চালু আছে। সেই কারণে এই কয়েক বছর ধরে কিছু হয়নি। এবং এখন যে এত বড় ঘটনা, একটা আমরা বলি না এখানে মুসলিম প্রধান দেশ, এত মুসলমান ইত্যাদি ইত্যাদি, কোনো ছাত্র কোনো জায়গাতে বেরোয়নি। এটা শুধু এইটা নাম। আর একটা ঘটনা বলি, এই যে ধরেন এখানে সেলিম ভাই আছেন, আমরা তো মার্কিন সাম্রাজ্যবাদ, ধ্বংস, নিপদ, যা কত কী করেছি। আচ্ছা, সাম্রাজ্যবাদ তো সাম্রাজ্যবাদের জায়গা আছে, কিন্তু আমেরিকান সোসাইটিটা দেখেন, তাদের ছাত্ররা কীরকম করে বেরোলো। আর ট্রাম্প একটা বক্তৃতা করেছিলেন নারীদের বিরুদ্ধে, নারী বিদ্বেষী, তাদেরকে মানে খুবই নিম্নভাবে অপমান করার কাজ করার পরে নিউ ইয়র্ক শহরে 5 লক্ষ নারীর মিছিল বেরিয়েছে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, তার দিকে আমি আসি। ওই 5 লক্ষ নারীর মিছিল, ওইখানে নারী মুক্তি বা নারীর পক্ষে পুরো সমাজের জাগরণ কতখানি ঘটিয়েছে।
বলা মুশকিল, বিকজ হিলারি যে জিততে পারেনি এত পপুলারিটি সত্ত্বেও তার পেছনে একটা কারণ অনেকেই বলেছেন, বিকজ শি ওয়াজ এ লেডি, এটা একটা কারণ। ঠিক একইভাবে আমি বলি, ধরেন ভিয়েতনাম যুদ্ধের সময় যে আচরণটা করেছে ছাত্র, যে ভূমিকা রেখেছে, ওইটা মুখ্য ভূমিকা হয়নি। আজকেও যেটা হচ্ছে এইটার কারণে আমেরিকান পলিসি যে চেঞ্জ হবে তো তা দেখছি না, বিকজ বাইডেন পুরোপুরি সমর্থন করছেন, ট্রাম্প যে বিরোধী দল আছে তিনি সমর্থন করছেন, তাদের এন্টার হাউস, পার্লামেন্ট, কংগ্রেস যাই বলেন তারা সবাই কিন্তু গভর্নমেন্ট পলিসিটাকে সমর্থন করছে। তো এখানে চেঞ্জ আমি কিছু দেখছি। এই পর্যায়ে একটু অসীমদার কাছ থেকে শুনি, আপনি এই যে আমেরিকান যে অবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে, এই যে ছাত্রদের তাদেরকে এক ধরনের দমন করা হচ্ছে, আবার মান্না ভাই যেগুলো বললেন যে যেই ছাত্র আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ, যেই ছাত্র আন্দোলনের ফসল বিভিন্ন রকমের পরিবর্তন আপনারা যে সময় করে আসছেন, সেই ছাত্র আন্দোলন, সেই ছাত্র অধিকারের বিষয়গুলো কি এখন আর ক্যাম্পাসে নাই? আপনি কি একটা দেয়াল লিখন দেখাতে পারবেন ছাত্রলীগের যেখানে লেখা আছে তাদের অধিকার বিষয়ে, আমার ক্যাম্পাসের এই ফি কমাও, আমার খাতা কলমের দাম কমাও, আমার বেতন কমাও, নাকি এইগুলো এখন আমরা উতরে গেছি? আপনাকে ধন্যবাদ, পরম শ্রদ্ধেয় সহ আলোচকদেরকে স্বাগত, যারা অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। মানে আমেরিকার ক্যাম্পাসের বিক্ষোভ, মানে আমার জন্য খুব আনন্দ লাগছে যে আপনাদেরকে একত্রিত করেছে। মানে এটা বঙ্গবন্ধু 73 সালে ছাত্রলীগের সম্মেলনে বলেছিল না, বাংলাদেশের ইতিহাস হলো ছাত্র রাজনীতির ইতিহাসটা। সেটার একটা সময় সেলিম ভাইয়ের নেতৃত্ব দিচ্ছেন, 75 সামরিক শাসন বিরোধী যে আন্দোলনের সূচনাটা মান্না ভাইরা করছিল, আমরা 90 এসে এটা একটা সমাপ্তি টানতে পেরেছিলাম আর কি। সেই জায়গাগুলো অতিক্রম করে এখানে এসেছি। আমার প্রথম বিবেচ্য যে আসলে আজকে আমেরিকার ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ, টেলিভিশনের পর্দায় যা দেখছি যেভাবে পুলিশ অত্যাচার নির্যাতন করছে, শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থীরা যেভাবে মাঠে নেমেছে, গতকাল দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ হয়েছে আর কি, ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এটা, সেখানে দেশে পৌঁছেছে। আজকেও বাংলাদেশে কিছু কিছু জায়গায় কর্মসূচি হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কালকে কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা ওড়ানো, সমাবেশ, র্যালি, এই প্রোগ্রামগুলি আজকে বাংলাদেশ ছাত্রলীগও ঘোষণা করেছে, অপর সংগঠনগুলিও করছে আর কি। যে মূল ক্যারেক্টারিস্টিকটা সেলিম ভাইরা, মান্না ভাইদের হাত ধরে আমরা পর্যন্ত আসছিলাম আগে, যে ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, সমস্ত বাঁধন ভেঙে, সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে আর কি। এটা তো মানে ওনারা আয়ো বিয়াহিয়া মুলায়মের বিরুদ্ধে লড়াই করেছেন সেলিম ভাইরা, আমরাও প্র্যাকটিক্যালি জেনারেল জিয়া, জেনারেল এরশাদ, মানে একদম 75 থেকে 96 এই সম্পূর্ণ সময়টুকু তো আমরা সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই। 90-এর পরে যদি বলেন যে আওয়ামী লীগ বিএনপি এক হয়েও বিভিন্ন রকমের আন্দোলন করছে, কালকের ছাত্রলীগের যে কর্মসূচি, সেখানে কি এমন পর্যায়ে আছে যে ছাত্রদল, ছাত্রলীগ, অন্যান্য ছাত্র সংগঠন তারা একসাথে করে এই আন্দোলন? আমি যে জায়গাটা বলছিলাম আর কি, প্রথম হলো যে ছাত্ররা প্রতিবাদ করে, আমেরিকাতেও প্রতিবাদটুকু হয়েছে, তার বাতাসটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ইট ইজ গুড। আজকের দিনে দাঁড়িয়ে আমরা 1990 সালের 10ই অক্টোবর সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম, আমরা তখন একদম পায়োনিয়ার ছিলাম। এটা 9 অক্টোবর তো আমরা একসাথে বসে কোনো মিটিং করেছি, ব্যাপারটা এরকম নয়। 10ই অক্টোবর সচিবালয় ঘেরাও ছিল, অবরোধ ছিল। এটা ছেলে জাহাদ এই অবরোধ করতে এসে, সিরাজগঞ্জের ছেলে, বিধবা মায়ের ছেলে জাহাদ, সে এই অবরোধে এসে মারা গেছে। তার লাস্টে আমরা সচিবালয়ের পাশ থেকে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেল থেকে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন কলাভবন চত্বর। এই সময়টুকুর মধ্যে আমরা একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছি, পরের ইতিহাস সকলেরই জানা। আমি বলছি হবে না, আমি সেই কথাটা বলতে চাচ্ছি না। কোথায় কখন কিভাবে মিলবে এটা রাজপথে মিলিয়ে দেয়, রাজনীতিটা মিলিয়ে দেয়, কিন্তু ছাত্রদের মেলার সুযোগটুকু আছে। আমাদের সব কিছু গর্বের, অহংকারের সব কিছুই আছে, ছাত্ররা মিলতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ একটা কর্মসূচি গ্রহণ করেছে, অপর ছাত্র সংগঠনগুলিও কর্মসূচি নিয়ে মাঠে আসবে। সারা পৃথিবীতে একসাথে সব ছাত্ররা, তরুণরা, যুবকরা একসুরে কথা বলছে যে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস নিপাত, বাংলাদেশের সমস্ত বাম সংগঠনগুলো একসুরে এই স্লোগানটা দিত,
আমরাও যখন ছাত্ররা সেই দিনগুলো এখন স্বপ্ন স্বপ্ন মনে হয়, সেটা- আপনাদের কাছেও মনে হয় সেটাই নিশ্চয়ই। স্বাভাবিক। আমরা আসবো আলোচনা, আমাদের ছোট্ট একটা বিরতির সময়। দর্শক, ছোট্ট একটা বিরতির পর এই আলোচনায় আবার ফিরবো। আমরা আজকে আলোচনা করছিলাম ছাত্র আন্দোলন দেশে দেশে। এই পর্যায়ে উপজেলা নির্বাচন নিয়ে আপনাদের একটু মন্তব্য শুনতে চাই। উপজেলা নির্বাচন নিয়ে, নির্বাচনের আর বাকি মাত্র কয়েকটা দিন, 4 ধাপে হবে এই নির্বাচন। প্রথম ধাপের নির্বাচন হচ্ছে 8 তারিখ, 8 মে, কয়েকটা দিন বাকি, কিন্তু উত্তাপ নেই, মানুষের আগ্রহ নেই। এই আগ্রহটা একটা সময় উৎসব ছিল বাংলাদেশে, সেই উৎসবটা কিভাবে ভাটা পড়ল? আরেকটু যদি পেছনে ফিরি, মাত্র কয়েকদিন আগে এই যে প্রথম আলোর খবর দেখছিলাম আমরা, গত 23 এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান পদে 6 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে আসতে চাই, ভোটের নির্বাচনে যখন বিনা ভোটে এই প্রার্থীরা নির্বাচিত হয়ে যান তৃণমূল থেকে, সেখানে মানুষের ভোটের আগ্রহ কমে যাওয়া, আপনি কি কোনো মিল পান? সাধারণভাবে আমাদের দেশে ভোটাধিকার বঞ্চিত জনগণের ভেতরে ভোটের কোনো তাৎপর্য তারা দেখে না। নির্বাচন মানে কি, আমি সেই দিনও বলছিলাম, নির্বাচন মানে বাছাই করা। তা আপনি আপনার স্ত্রীর জন্য 5টা শাড়ি এনে যদি বলেন যে তুমি একটা বাছাই করো, এবং প্রত্যেকটা শাড়ি হলুদ রঙের, তো 5টা হলুদ রঙের শাড়ির ভিতরে বাছাই করবে কি? যেখানেই ভোট দেয় আওয়ামী লীগেরই সরকার হবে, যেখানেই ভোট দেয় শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবে। মানুষ তো এই ভোটে আগ্রহী দেখে না। বহুদলীয় গণতন্ত্রে এটা থাকে, কিন্তু আমি আপনার রেলেভেন্ট ইস্যুতে আসি। জি, আপনি আগ্রহের প্রসঙ্গ বললেন। আমার আগ্রহের কারণ হলো একটা মৌলিক কারণ, অন্যতম মৌলিক কারণ হলো এটা। 2 নম্বর, উপজেলা নির্বাচন সম্পর্কে আমার কনসার্ন হলো, আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে নতুন পথে যাত্রা শুরু করেছিলাম, এবং আমাদের এর আগে থেকে আন্দোলনের একটা বড় দাবি ছিল গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। গোটা রাষ্ট্র ব্যবস্থাটাকে, গোটা প্রশাসনকে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ করতে হবে। পাওয়ার খালি ঢাকার সচিবালয়ে থাকবে না, পাওয়ার খণ্ড খণ্ড করে উপজেলায়, জেলায়, ইউনিয়ন পরিষদে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে। সেই পাওয়ারটা কোথায়? এম্পাওয়ারমেন্ট করতে হলে ফাইন্যান্সিয়াল পাওয়ার দিতে হবে। এখন সমস্ত জায়গায় মাননীয় এমপি সাহেবরা তারা একটা দাবি করে যে আমরাই হলো নির্বাচিত প্রতিনিধি, সুতরাং স্কুল কমিটি আমার নিয়ন্ত্রণে চলতে হবে, কালভার্ট কোথায় হবে না হবে এটাও হতে হবে। বটম আপ ডেমোক্রেসি এবং তৃণমূলে নিয়ে যে মানুষকে এম্পাওয়ারমেন্টের যে জায়গাটা, আমাদের কনস্টিটিউশনে কিন্তু সেই জিনিসটা আছে, কিন্তু সেটা ফলো করা হচ্ছে না। আমার কনসার্ন হলো এই জায়গাটা। 3 নম্বর আরেকটা প্রসঙ্গ আমি বলতে চাই, খুব ইন্টারেস্টিং লাগলো আমার। শাসক দলের পক্ষ থেকে বারবার বলা হলো যে এমপি সাহেবরা আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজনকেও যেন উপজেলায় ইলেকশন না করে, এবং তাদেরকে উইথড্র করে দেওয়ার জন্য বলা হলো। কারণ কি? তাদের আত্মীয় স্বজন দাঁড়ালে এমপি সাহেবরা প্রভাবিত করবে, ক্ষমতায় থাকায় প্রভাবিত হবে। তো এই থিওরি যদি আমরা স্বীকার করে নেই যে ক্ষমতায় থেকে নির্বাচন করলে নিজে হোক বা অন্য তার আত্মীয় পরিজন হোক এটা প্রভাবিত হয়, তাহলে পরে আমরা যে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলছিলাম যে দলীয় সরকারের অধীনে এই নির্বাচন হবে, অবাধ কোনো দিন হতে পারে না, এইটা নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, সেটাই তো জাস্টিফাইড হয়ে যায়। এবং সেইটা না করে আপনি দেখেন নমিনেশন, আমি জানি না এই স্ট্যাটিস্টিক্সটা বের করা খুব ইন্টারেস্টিং হবে, যে কতগুলো পরিবারের ভেতরেই কিন্তু কনস্টিটিউয়েন্সি নমিনেশনগুলো আটকা পড়ে যাচ্ছে, এবং বিধবা স্ত্রী, ছেলে বয়স হয়ে গেছে, এইটার ভেতরে জিনিসগুলো চলে যাচ্ছে। তো এইখানে আপনি সংশোধন না করে আপনি খালি ওইখানে গিয়ে এটা করবেন, সেটা তো হবে না। এবং স্থানীয় পর্যায়ে যে আগে যেই জিনিসগুলো ছিল, আগেও ছিল খন্দকার পরিবারের আধিপত্য বা খান পরিবারের, চৌধুরী পরিবারের আধিপত্য, এই পরিবারের জায়গাগুলো ধরে এইটা হলো সামন্ততন্ত্রের সিস্টেমের ভিতরে এই জিনিসগুলো থাকতো, কিন্তু রিয়েল ডেমোক্রেসিতে তো এটা হতে পারে না। কিন্তু এখন যে পর্যায়ে এখন নির্বাচন হচ্ছে সেখানে আওয়ামী লীগ প্রতীক উঠিয়ে নিয়েছে, নৌকা নাই তো, এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন, অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু সেই জায়গায়ও মানুষের আগ্রহ নাই কেন মনে হচ্ছে? না না, আমি বললাম যে পুরা ভোটের এইটার ফলাফলটা কি হবে এইটার ব্যাপারে মানুষের ভেতরে প্রতিদ্বন্দ্বিতার জায়গা যদি
সঠিকভাবে না থাকে, এবং এটার সঙ্গে রাজনীতি কিন্তু জড়িত, ন্যাশনাল পলিটিক্স জড়িত, যে পাওয়ার এম্পাওয়ারমেন্ট, আসল রাষ্ট্র ক্ষমতা যদি আরেকজন, আমরা যখন জেলখানায় ছিলাম 75-এর পর তো বহুদিন বছর আমাকে জেল থাকতে হয়েছে, তখন আমাদের একটা আন্দোলন হয়েছিল, চৌকা কমিটি নির্বাচন করতে হবে। চৌকা কমিটি মানে কিচেন কমিটি, ওই টাকা পয়সায় যেটা বরাদ্দ ওইটা চুরি হয়। তারপরে বিরাট আন্দোলন, অনশন হলো, তারপরে জেল কর্তৃপক্ষ এটা মেনে নিল। আমরা বিরাট আনন্দ, সবাই উৎফুল্ল যে আমাদের নির্বাচিত চৌকা কমিটি। আর এই চৌকা কমিটি নির্বাচিত, কিন্তু জেলখানার চাবি তো জেলারের হাতেই রয়ে গেছে। সুতরাং পাওয়ার যদি এই জায়গাতে এরশাদ সাহেব করেছিলেন, উপজেলা সিস্টেম করেছিলেন, আমরা ওটা অপোজ করেছিলাম, কারণ ওটা গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ছিল না, ওইটা ছিল স্বৈরতন্ত্রের বিকেন্দ্রীকরণ। এরশাদ সাহেবের পাওয়ার সেন্টারটা ছিল স্বৈরতান্ত্রিক, মিলিটারি ব্যাক এবং মিলিটারির শক্তির উপর নির্ভর করে, সেইটাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। আপনি একটার সঙ্গে আরেকটা মিলিয়ে না দেখলে পরে, এবং আমাদের প্রস্তাব হলো, আমার প্রস্তাব বারবার আমি বহুদিন ধরে বলছি, স্থানীয় সরকারের জন্য বিধিবদ্ধভাবে বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে এবং কনস্টিটিউশনে সেটা লিখিত থাকতে হবে। টোটাল ন্যাশনাল বাজেটের মিনিমাম 1/3 উইল গো অটোমেটিক্যালি টু স্থানীয় সরকার, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নামে কোনো মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নেই, এটা কনস্টিটিউশন হবে। লাস্ট পয়েন্ট আমি বলতে চাই, দেখেন দেশের ভেতরে পার্লামেন্টারি সিস্টেম, কিন্তু উপজেলায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম। সেখানে কিন্তু সমস্ত মেম্বারদের ইলেক্ট করে, মেম্বাররা তাদের প্রাইম মিনিস্টার যেরকম ইলেক্টেড হয় তাদের এটা হয় না। ইন্ডিয়াতে পঞ্চায়েত সিস্টেম দেখবেন, এটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, সিস্টেম আমি একটু এই বিষয়টা নিয়ে জনাব অসীম কুমার উকিল আপনার কাছে আসতে চাই, যে এই ইলেকশন যেই প্রক্রিয়ায় হচ্ছে, আওয়ামী লীগ বিএনপি অনেক ক্ষেত্রে হিমশিম, বিএনপি নির্বাচনে নাই, আওয়ামী লীগ অনেককে পারছে না মনে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, এমপিদের মন্ত্রীদের আত্মীয় স্বজন তাদেরকে অনেক ক্ষেত্রে কুলায় উঠতে পারছে না, তাদেরকে বিভিন্ন রকমের প্রচ্ছন্ন হুমকি ধামকি দিয়ে তারপরেও পারা যাচ্ছে না। কিন্তু তারপরও তৃণমূলে মানুষের আগ্রহ কম, ভোট কেন্দ্রিক আগ্রহ কম কেন? মানে একদম সাদা মাটায় যদি বলা হয় কম, এই ব্যাপারে আমার দ্বিমত আছে। মানে স্বতঃস্ফূর্ত বিষয়টাকে, নির্বাচন মানে এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আমাদের দেশে একটা উৎসব, সেই উৎসবটাতে ঘাটতি আছে নিঃসন্দেহে। সেই ঘাটতিটা বিএনপি সহ কেউ কেউ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে জায়গাটা তৈরি করেছে আর কি, সেই জায়গাটা গেছে। আমাদের পরমশ্রদ্ধ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম ভাই যে জায়গাটায় আলোচনাটা তুলে এনেছে নাকি, না তার আগে ওইটা বলবেন, সেলিম ভাই যেটি বলছেন সেটি নিয়ে যদি বলেন, সে যদি জানে, যদি ভোটাররা জানে যে আমার হাতে 4টা শাড়ি আছে, 4টা শাড়ি একই কালার, না ঠিক এরকম বিষয় তো না, একেবারে সাদামাটাভাবে এই কথা বলার সুযোগ নেই। আমরা বিএনপি মাঠে নাই, তারা নির্বাচনে নাই, তো সব প্রার্থী সে জানে যে কোনো না কোনো ভাবে ভোট যেখানে দেই সে একই জায়গায় না, একই জায়গায় না, আমি সেটাই বলতে চাচ্ছি। ধরেন প্রথম পর্যায়ে বিএনপি যদি 70-75 জনকে এক্সপেল করে থাকে, দ্বিতীয় পর্যায়ের ইলেকশন ওই রকম এক্সপেল করছে। আমি কথাটা পজিটিভলি নিচ্ছি যে বিএনপির অংশগ্রহণটাও দিনে দিনে বাড়ছে এবং সেই জায়গাটা বাড়বে। আমি এই জায়গাটা আরও মনে করি, ধরেন জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির অংশগ্রহণ কিভাবে বাড়লো? বিএনপি আনুষ্ঠানিকভাবে দল হিসেবে না করছে, কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা সেই সিদ্ধান্তের সাথে সবাই সহমত পোষণ করে নাই। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি আর কি, যে অবশ্যই বাড়ছে। মানে এই জন্য বিএনপির এক্সপানশনের ভলিউমটা দেখে বোঝা যাচ্ছে। আমি সেটাকে পজিটিভলি নিচ্ছি যে এই যে মানুষ নির্বাচনমুখী, আপনার ক্ষমতা বদলের একমাত্র হাতিয়ার নির্বাচন, সেখানে নির্বাচনে বিএনপি আসছে না, জাতীয় সংসদে আসছে না, স্থানীয় সরকারে আসছে না, অর্থাৎ তারা নির্বাচন প্রক্রিয়াটাকে মূলত তারা বিতর্কিত করছে। বলতে পারেন আমরা কি করছি, আমরা চেষ্টা করছি, সরকারি দলের বা সরকারের একটা উদ্যোগ থাকা দরকার, সেই উদ্যোগটুকু আছে সবাই মিলে যাতে নির্বাচনটা করা যায়, সেই জায়গাটায় আছে। কিন্তু সংকটটাও আছে আপনার, এই যে ধরেন রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় অগ্রসর হলে আজকে কোন জায়গায় কে আত্মীয় আছে না আছে সেটা খুব বড় হয়ে দেখা দিত বলে আমি অন্তত মনে করি না। আমরা 75 রাজনীতি হাতে করে নিয়েছি। আমার নেত্রী যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হয়
তখন ডান বাম ধর্মান্ধতা এদের নানান কথাবার্তা আমাদেরকে শুনতে হয়েছে। এবং সবচেয়ে জনপ্রিয় স্লোগান তখন তৈরি করেছিল, রক্তের উত্তরাধিকার নয়, আদর্শের উত্তরাধিকার চাই। এই করে আমার নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর কি, যে এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা বলায় স্বাভাবিক প্রক্রিয়াটা বারবার ব্যাহত হয়েছে। ব্যাহত হওয়ার মধ্যে দিয়েই আজকে এই জায়গাগুলিতে কথা বলছে। যে আমার সেলিম ভাই বলছিলেন নাকি যে এমপির যে ক্ষমতার নিঃসন্দেহে এমপি ক্ষমতাশালী মানুষ, এই ব্যাপারটা কোনো দ্বিমত আছে বলে আমি মনে করি না। কিন্তু এমপির ইচ্ছামতোই সমস্ত কর্মকাণ্ড একটা নির্বাচন এলাকা পরিচালিত হয় সেটা তা না। এটা কাঠামো আছে স্থানীয় সরকারের, যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছে, যেখানে উপজেলার চেয়ারম্যান আছে, যেখানে পৌরসভার চেয়ারম্যান আছে, সবারই কিন্তু নির্দিষ্ট একটা বলয় আছে, যে বাজেটও আছে। আপনি যথার্থই বলেছেন, বাজেটটা বাড়ানো দরকার। উপজেলা চেয়ারম্যান যখন যাত্রা শুরু করে তখন কোনো বাজেটই ছিল না, এখন আছে। একটা অফিসও আছে, স্টাফ আছে, গাড়ি আছে, তেলও আছে, বাজেটও আছে। এটা যথেষ্ট নয়। আমি আর একটু এগিয়ে বলতে, এটা অস্বীকার করার সুযোগ আছে। থানায়, উপজেলা প্রশাসনে, উপজেলা পরিষদে এমপির মাতুব্বরি ছাড়া এগুলো চলে? তার ইনস্ট্রাকশন ছাড়া চলে? হ্যাঁ চলে। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে যাচ্ছি। আমি আরেকটু এগিয়ে বলতে চাই আর কি, এখানে একটা থার্ড ফ্যাক্টর আছে, প্রশাসন, উপজেলা প্রশাসন। হ্যাঁ, আমি প্রশাসনের হস্তক্ষেপ, প্রশাসন থেকে চপটাঘাত, গুরুত্বপূর্ণ পয়েন্ট। তন্ত্র, আরেকটা হলো আমলাতন্ত্র, দুই দিকের খেয়ে স্থানীয় সরকার আগে। আমি যে কথাটা মনে করি আর কি, স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে, এটা কোনো বিকল্প নেই। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ একটা এমপির কাজ হতে পারে না। এমপির যে কাজটা মোটা দাগে মানুষ মনে করে আইন প্রণয়ন এবং জাতীয় ইস্যুগুলি নিয়ে কথাবার্তা বলা, সেখানে টিআর কাবিকা কিংবা কম্বল বিতরণ কিংবা পাওয়ার টিলার বিতরণ, এগুলি এমপির কাজ হতে পারে না। সেই ক্ষেত্রে একটা এমপিকে যদি ফ্রি করে দিতে হয়, একটা এমপিকে যদি তার জায়গাটায় কাজ করে দিতে হয়, তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এবং এটা আমি আবারও বলছি, আমরা সবাই সব কাজ ফ্রিস্টাইল করতে পারে আমি তা বলছি না, কিন্তু যে বরাদ্দটুকু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সেই বরাদ্দটুকুতে এমপি চাইলেই নষ্ট করতে পারে না, 19-20 করতে পারে। এবং সেটা আমি এমপি হিসেবে আমার একটা ইউনিয়নের চেয়ারম্যানকে বলতে পারি যে ভাই, তোমার এখানে টিআর কাবিকা বরাদ্দ হয়েছে, তুমি ওই স্কুলটা যদি একটু বরাদ্দ রাখো, সেটা চেয়ারম্যান রাখতে পারে না, রাখতে পারে, যদি না রাখে কিছু করার থাকে না। ঠিক তেমনি না, আপনি তো বলছেন এমপি অনুরোধ করতে পারে তাকে। হ্যাঁ, আমাদের এমপিরা কি অনুরোধ করেন? আদেশ দেন না। আমি এটাকে বলি, আপনাকে একটু ক্লিয়ার করি আর কি, আপনার উপজেলা লেভেলে প্রশাসনের 24টা 25টা 26টা কমিটি আছে। জি, সব কয়টা কমিটির উপদেষ্টা হলো মানে স্থানীয় সংসদ সদস্য। একটা কমিটির সভাপতি কেবলমাত্র এমপি, সেটা হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি। দেশের নীতি নির্ধারকরা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সর্বাধিক গুরুত্ব দিয়ে এই একটা কমিটির সভাপতি বানিয়েছেন স্থানীয় সংসদ সদস্যকে, আর বাকি সমস্ত কমিটিগুলিতে উনি উপদেষ্টা। আমি এটা বিশ্বাস করি, উপদেষ্টা আমরা বিভিন্ন পর্যায়ে উপদেষ্টা আছে, উপদেষ্টা মানলে ভালো, না মানলে খুব কিছু করণীয় আছে তা না। আমি এটাও বিশ্বাস করি একজন এমপির বলয়ের বাইরে ওই নির্বাচনী এলাকায় কোনো কিছু করা খুব কঠিন। যখন সেলিম ভাই বলতেছে শুধু এমপি নয়, সেখানে আমলাতান্ত্রিক একটা বলয় আছে, যে বলয়টা অনেক বেশি পাওয়ারফুল, এফেক্টিভ আমার স্থানীয় সরকার শক্তিশালী না হওয়ার কারণে। আচ্ছা, মান্না ভাই, আপনাকে এই একই প্রশ্ন করতে চাই। উপজেলা নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কিভাবে গত একটা দশকে কিভাবে আস্তে আস্তে হারায় গেছে, আপনি কি আপনার কোনো বিশ্লেষণ আছে? যেসব কারণে আগ্রহ ছিল সেগুলো আপনি আস্তে আস্তে উইথড্র করে ফেলেছেন, তাতে মানুষের আগ্রহ থাকবার কোনো কারণ নেই। বিষয়টা এরকম, ধরেন মানে উপজেলা প্রশাসনকে আমি যতই বলি স্থানীয় সরকার, ইন্ডিপেন্ডেন্ট, এগুলো কিচ্ছু নেই। এবং যদিও অসীম এরকম করে বোঝাবার চেষ্টা করছেন হিসাব করে আইন দিয়ে কাঠামো দিয়ে যে এটা এই ধরনের একটা বিকেন্দ্রীকরণের মতো কিছু করা হয়েছে, বাট দিজ আর নট ফ্যাক্ট। কেন বলছি আমি, ধরেন আপনি যদি পার্লামেন্টকে দেখেন, আমাদের জাতীয় সংসদ, আপনি যদি মন্ত্রিসভাকে দেখেন, এর মধ্যে কোথাও কি বিকেন্দ্রীকরণ আছে? নাই, রিয়ালিটি তাই। আমাদের কনস্টিটিউশন এরকম, 72 সংবিধানে অনেক ভালো ভালো দিক আছে, কিন্তু একটা ফান্ডামেন্টাল দিক আছে কি এখানে প্রাইম মিনিস্টার
মানে অপরিসীম ক্ষমতার অধিকারী এবং তার কোনো জবাবদিহিতা নেই। এই যে উনি বা ওনারা বলছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে কিন্তু ওখানে জায়গা দেওয়া যাবে না, তো আমি যদি এরকম করে বলি বা কারো মনের মধ্যে যদি হয়, আচ্ছা প্রধানমন্ত্রী কত আত্মীয় কত জায়গায় আছেন, সে হিসাব করলে যা পাবে সেই বিবেচনায় তার একটা কাজিন বা তার একটা কাজিনের ছেলে ইলেকশনে দাঁড়িয়েছে, তাও বন্ধ হবে, সে মানবে কেন? সে তখন এটা মনে করছে যে না, এটা বাংলার আমার দরকার, আমি চালিয়ে যাই। দ্বিতীয় হচ্ছে আপনি যা কথা বলেন সেটা মিন করেন কিনা, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। কাগজে ডকুমেন্টে অনেক কিছু লেখা থাকতে পারে, ইউ ক্যান হ্যাভ এ ভেরি গুড কনস্টিটিউশন, কিন্তু তারপরেও আপনি পুরা শাসন ব্যবস্থা করে কন্ট্রোল এমনভাবে রেখেছেন যেখানে এক ব্যক্তির শাসন চালানো যায়। শেখ মুজিব তার জীবিতকালে বাকশাল করেছিলেন, কিন্তু এখন বাকশাল করা লাগছে না, এখন একদল করা লাগছে না, এখন অনেক দল আছে, অনেক নির্বাচন হচ্ছে, তারপরেও আমরা সবাই জানি সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত আছে এবং হি অর শি ইজ নট আনসারেবল টু এনিবডি। তো মানুষ যে যখন ধরেন ভোট দিতে যাবে, মানুষকে তো বুঝতে হবে যে এই ভোট দিয়ে আমি কী পাবো। এখন সে একটা বিধবা ভাতা হোক, সে একটা দুস্থ ভাতা হোক, বা আরও যে সমস্ত সোশ্যাল বেনিফিট আছে, সেফটি নেট আছে, সেগুলোর ব্যাপারে সে কি একটা ইন্ডিপেন্ডেন্ট কনসিডারেশন পেয়ে যেতে পারবে? সবাই জানে যে আমি ভিজেপি কার্ড আটকে রাখতে পারি, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান রাখতে পারি। সবাই জানে যে আমি একটা ওই ইউনিয়ন কাউন্সিলে বা যাদের ক্ষমতা আছে তার এই সমস্ত বেনিফিট আটকে রাখতে পারে, ভোটের আগে এগুলো চর্চা করতে পারে, এবং এই সমস্ত ভোটের কোনো মানে নাই, কারণ এই ভোট তাকে কোনোভাবেই মুক্ত করতে পারছে না। এই ভোট তাকে একটা মুক্ত মানুষ, একটা অধিকার চর্চা করবার মতো কোনো সুযোগ দেবে, এইরকম কোনো কিছু নাই। জাতীয় নির্বাচনের আগে আমরা এই ধরনের অভিযোগ শুনেছি যে এখানেও তো একই, ভোট দিতে না আসলে আপনি খেয়াল করে দেখেন, এই যে ভিজিএফ কার্ড নিয়ে যে খেলাটা জাতীয় সংসদ নির্বাচনে হয়েছে না, সে তো লোকালি ভিজিএফ কার্ড নিয়ে আপনি দুস্থ ভাতা, মহিলা ভাতা, বৃদ্ধ ভাতা এগুলো আটকে দিতে পারেন। তো আপনার তো একটা দল আছে, মেকানিজম আছে, আপনি কনস্টিটিউশনে কি ভালো ভালো কথা বলে লিখে রেখেছেন, তাতে তো কিছু আসে যায় না। আমি জাস্ট আমার নিজের একটা ঘটনার কথা বলি। আচ্ছা, এইখান থেকে একটু প্রসঙ্গ একটু অন্যদিকে নেই। বিএনপি এই নির্বাচনে নাই, আপনারা তাদের সাথে কি বলে একই সাথে আন্দোলন করছেন, আপনার কি মনে হয় যে এই পলিসি ঠিক আছে? কি ঠিক আছে? এই পলিসি বিএনপি এই নির্বাচনে না থাকা, আমাকে যদি এটা বলেন, বিএনপি যে নির্বাচন বর্জন করবার সিদ্ধান্ত নিয়েছে সেটা একাই নিয়েছে। বিএনপি তার নির্বাচন বর্জনের পক্ষে যুক্তি দিয়েছে। তার যুক্তিটার মূল বিষয়টা হচ্ছে যে এই নির্বাচন আবারও ইচ্ছা পূর্ণরই ইলেকশন, এখানে করে কোনো লাভ নেই। কিন্তু এইবার আমি মনে করি একটা রিলেটিভ অ্যাডভান্টেজ ছিল, যেহেতু কোনো ছিল না, মার্কা ছিল না, অনেক লোক দাঁড়াতে পারতো, বিএনপি দাঁড়াতে পারতো, অন্যান্য পার্টি দাঁড়াতে পারতো, তাকে একটা কম্পিটিশন হতো। ধরে নেন যে 500টা উপজেলার মধ্যে আমি 50টা জিতেছি মাত্র, কিন্তু 50টাতেও আপনি একটা কিন্তু সেফটি নেট পাচ্ছেন, একটা তাদের কর্মীদের বিরোধীদের যাওয়ার জায়গা থাকছে, এখন কোথাও থাকছে না। আমি যখন কিছুই পাচ্ছি না, তার সাথে কিছু পাওয়া তো ভালো, সেই অর্থে আমি মনে করি এটা যেহেতু সরাসরি সরকার পরিবর্তনের ভোটটাই, এখানে যাওয়াটাই সম্ভবত ভালো হতো। কিন্তু যুগপৎ আন্দোলন তো রাজনীতির ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে ছিল এইখানে যে ওই দলগুলো আমাদের সিদ্ধান্ত দ্বারা প্রভাবিত হবে বা আমাদের সঙ্গে কথা বলে এটা করতে হবে, এরকম কোনো নীতিমালা ছিল না। ফলে তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে যখন জিজ্ঞেস করেছে তখন আমরা যেরকম মনে করেছি সেরকম বলেছি, সেটা দিয়ে সিদ্ধান্তটা বদলায়নি। তবে এটা ঠিক, বিএনপি বা জামাত বা বড় বড় পার্টি ইলেকশন করে নাই বলে মানুষ মনে করছে তো ওয়ান সাইডেড। ওই যে সেলিম ভাই যেরকম করে বললেন না, যাকেই ভোট দেই শেষ পর্যন্ত আওয়ামী লীগই ক্ষমতায়, যাকেই ভোট দেই শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী। এটা উপজেলা ক্ষেত্রে যদি না হয়, তারপরে জানে যাকেই দেব যিনি হবে তিনি আওয়ামী লীগের কথার বাইরে যেতে পারবেন। আচ্ছা, অসীমদার কাছে শুনি, বিএনপি নাই সেটা কি আওয়ামী লীগের জন্য স্বস্তি, না এটা একটা যন্ত্রণা? এগুলি কিন্তু মানে যে স্বস্তি, অস্বস্তি, যন্ত্রণা, পীড়াদায়ক, এই টার্মগুলো এখানে প্রযোজ্য নয়। এটি রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়াটা, প্রবাহটা আমরা আনার চেষ্টা করছি। আমাদের প্রত্যাশা সবাই এটা এসে মিলিত হবে। আর কেউ অংশগ্রহণ না করে এটা বিতর্কিত যদি করে, এটা তাদের রাজনৈতিক পলিসি, রাজনৈতিক সীমাবদ্ধতা, রাজনৈতিক ব্যর্থতা, যেভাবেই বলা যায় না কেন। কিন্তু ক্ষমতাসীন দল তারা একরকমের আর্টিফিশিয়ালি চেষ্টা করেছে। দেখেন, আর্টিফিশিয়ালি নাই, এখানে আর্টিফিশিয়ালি না। এই জায়গাটাতে আমি তো আগেও বলার চেষ্টা করেছি যে ভোটে অংশগ্রহণের, দলগতভাবে অংশগ্রহণের মাত্রাটুকু বাড়ছে ক্রমশ, এটা আরও বাড়বে, এটা আরও বাড়বে যতদিন যাবে। 5টা 6টা পর্যায়ে যখন নির্বাচন হবে, এটা
আরও বাড়বে। মানুষ এটা সেভাবেই দেখছে, যেটা মান্না ভাই বলছিলেন যে যেহেতু পট পরিবর্তন, সরকার পরিবর্তনের বিষয় নয়, স্থানীয় সরকার। আমরা নির্বাচন করেছি না 1979 সালে, আমরা 86 সালে নির্বাচন করেছি না, আমরা সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও নির্বাচনগুলি করেছি না। কিন্তু 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 এই যে গত 10 বছরের ইলেকশন, 2014 ইলেকশনের পর স্থানীয় নির্বাচনের কথাও বলছি, তার আগ পর্যন্ত স্থানীয় সরকারই বা এরকম ওয়াক ওভার বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আগেই ঘোষণা হয়ে যাওয়া এরকম কালচার ছিল কোনো সময়? আপনার বিনা প্রতিদ্বন্দ্বী হয় না একেবারে তা না, আমি শতভাগের কথা বলছি না, 2% 90-এর পরে আর কি, 90-এর আমি হ্যাঁ টুকটাক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, সেটা ভিন্ন কথা। মানে আমি এখনকার যে আলোচনাটা বলতেছেন যে এবারেই প্রথম হচ্ছে বিষয়টা, তা না, এটা হয়, আমি সেই আলোচনাটায় যাচ্ছি না, কিন্তু সবাইকে নিয়ে করার জায়গাটা তৈরি করার চেষ্টা করা। 154 সিট আনঅপোজ, এটাই তো দশম জাতীয় সংসদ নির্বাচনের মূল আলোচনার বিষয়বস্তু ছিল, কিন্তু এটা হওয়া যাবে না, সংবিধানে কোনো জায়গায় লেখা ছিল না, কিন্তু ওইটাই নিয়েই 5টি বছর সমালোচনা হয়েছে। খুব স্বাভাবিক, সমালোচনাটা হওয়াটাও খুব স্বাভাবিক, কিন্তু হয়েছে। এর আগেও প্রত্যেকবারই নির্বাচনে 2-4টা এমপি থেকে শুরু করে স্থানীয় সরকারে অনেক বেশি হয় বিনা প্রতিদ্বন্দ্বিতায়। প্রতিদ্বন্দ্বিতা করে অগ্রসর হতে পারলে এটা আরও ভালো হতো। সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনগুলো শক্তিশালী হবে। নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করার পদ্ধতি হলো নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। 86 নির্বাচনে মধ্যরাত্রিতে যখন বন্ধ হয়ে গেল ফলাফল আসতেছিল, পরে মধ্যরাত্রে বন্ধ করে দিল, সারা দেশে বিক্ষোভ ফেটে পড়েছিল না। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আমরা 79 কতজন, আমরা 29 জন ছিলাম। আসাদুজ্জামান সাহেব বিরোধী দলীয় নেতা ছিলেন, কিশোরগঞ্জে আসাদুজ্জামান সাহেব। এই কয়জন এমপি নিয়ে তো সারা দেশ আমরা লড়াই সংগ্রাম করেছি। অথচ 79 নির্বাচনের প্রাককালে 73-এর পার্লামেন্টের অধিকাংশ এমপি কারারুদ্ধ, 75-এর ক্যাবিনেটের অধিকাংশ ক্যাবিনেট মিনিস্টার কারারুদ্ধ। সেই অবস্থাতেও কিন্তু আমরা নির্বাচনগুলি করেছি, অগ্রসর হয়েছি। নির্বাচন করতে করতে জায়গাগুলি তৈরি করেছি। আর নির্বাচনের বিকল্প নির্বাচন, এর বাইরে তো কোনো কিছু নেই। বাইরের যে অভিজ্ঞতাগুলি আর কি, কনস্টিটিউশনের বাইরের যে পদ্ধতিগুলি আমাদের জন্য খুব সুখপ্রদ নয়। আর ওই পদ্ধতিটাকে বিতর্কিত করেছে বিএনপি। বিচারপতি হাসানের বয়স 2 বছর বাড়িয়ে, এবং প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন স্যার নিজেকে নির্বাচনকালী সরকারের প্রধান ঘোষণা করে। 2টা পয়েন্ট যথেষ্ট, এবং সেটা বিএনপির ঘরানার থেকেই এই বিতর্কটা টেনে এনে প্রতিষ্ঠিত করা হয়েছে, যেখানে এখন আর যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আচ্ছা সেলিম ভাই, আপনার কাছে শুনি যে বিএনপি নির্বাচনে নাই, এইটাকে আপনি কিভাবে দেখেন? সমমনা দলের প্রার্থীরাও অনেকটা নাই। মান্না ভাই যেটা বলছিলেন যে তারা এখানে আসতে পারত, কোনো কোনো ক্ষেত্রে মনে হয় নির্বাচন একটা রাজনৈতিক দলের নেতাদের জন্য এটা একটা অকেশন, এটা একটা উৎসব, নির্বাচনে অংশগ্রহণ করা। সরকার গঠন যদি করতে পারে সেটা একটা চূড়ান্ত একটা পর্যায়, কিন্তু তার আগে নির্বাচনে অংশগ্রহণ করা একটা রাজনৈতিক দলের যারা নেতা তাদের এক রকমের উৎসব। সেই উৎসবের জায়গা থেকে যখন বারবার তারা বঞ্চিত হচ্ছে, তখন তো একটা পর্যায়ে দলই তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনার কাছে কি তাই মনে হয় সেই যুক্তিতে, নাকি বিএনপি আসলে? আমার মনে হয় গোটা ব্যাপারটা মানে আসল জায়গাটায় আমাদের যাওয়া উচিত। অসীম উকিলের সঙ্গে আমি এক ব্যাপারে একমত। বিএনপি চেষ্টা করেছিল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে, বিএনপি ফেল করেছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে, আওয়ামী লীগ পাশ করেছে এখনো পর্যন্ত। আমি জানি না এরপরে কী হবে। সেকেন্ড আমি বলতে চাই, পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা এত লিউক্রেটিভ কেন, এত লোভনীয় কেন? কারণ এটা লুটপাটের উৎস, এবং আমাদের দেশে টাকা বিদেশে পাচার হচ্ছে, ব্যাংকের টাকা হাওয়া হয়ে যাচ্ছে। এইসব কাহিনী হর হামেশে আমরা পত্রপত্রিকায় দেখছি। এবং আওয়ামী লীগের নেতা বলে দিছে, আগের বারের ইলেকশন সময় বলেছিল এইবার জিততে হবে, তা নাহলে গাঠি বচকা নিয়ে বিদেশে পাড়ি জমাইতে হবে, জেলের ভাত খেতে হবে। লোভ আর ভয়, এই ক্ষমতা কেউ ছাড়বে না। সুতরাং ফর্মুলাটা বের হয়েছে কি, আসল জায়গাটায় আসি। ফর্মুলা বের হয়েছে, উন্নয়নের জন্য স্টেবিলিটি দরকার, স্টেবিলিটির জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। ডেঞ্জারাস স্টেটমেন্ট। সরকারের ধারাবাহিকতা মানে চিরদিন দরকার আওয়ামী লীগের সরকার, চিরদিন দরকার বিএনপির সরকার। যে যখন ক্ষমতায় আছে সে তখন সেটা করবে, এবং সেই অনুযায়ী সমস্ত কিছু সে সাজাচ্ছে, এবং খুবই নার্ভাস। এইটা হলে পরে এইটা হবে। আমি নিজে ডাকসুর ভিপি ছিলাম, মান্না এটা জানে, আমি একাধিক সবাই এটা বলেছি। 73 সালের নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হলো কেন? তার কারণ
ওভার পলিটিক্যালাইজেশন। ডাকসু হাতছাড়া হয়ে গেলে, জাসদের হাতে চলে গেলে বঙ্গবন্ধুর গভর্নমেন্ট ফল করে যাবে, এরকম একটা ফলস ধারণা সৃষ্টি হয়েছিল। আমাদেরও এখন উপজেলা হাতছাড়া হয়ে গেলে, অমুকটা হাতছাড়া হয়ে গেলে সমস্ত কিছু আমাদের পাওয়ার চলে যাবে, এরকম একটা। কিন্তু আমরা বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে যদি চিন্তা করি, তাহলে পরে আপনাকে কিন্তু কন্টিনিউটি অফ পলিসি, যেই পলিসিটি আমরা 71 সালে ঠিক করেছিলাম, 4 রাষ্ট্রীয় মূলনীতি, কন্টিনিউটি অফ পলিসির উপরে জোর না দিয়ে আপনি যদি কন্টিনিউটি অফ গভর্নমেন্ট এইটার উপরে জোর দেন, তাহলে এই ধরনের ঘটনাই ঘটতে থাকে। অনেক অনেক ধন্যবাদ মান্না ভাই, সেলিম ভাই এবং অসীম দা, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এই আলোচনা শুনছিলেন, বিবেচনা আপনাদের হাতে। আজকে এই পর্যন্ত।